মেঘালয় এমন একটি ভূমি যেটা তার অসাধারণ জলপ্রপাতের জন্য পরিচিত। তার সাথে যদি আমাদের মতন আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে তো আমি অবশ্যই বলবো যে এই ব্লগটা আপনাদের জন্য। এই ব্লগে আমি আপনাদেরকে আমার সাথে নদী পার করাবো এবং মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিখরে সেতুতে আরোহণ করব। আর এইভাবেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর এত কষ্ট করে গন্তব্যে পৌঁছানোর যে খুশিটা, ওইটা আপনারাও আমাদের সাথে অনুভব করবেন। সাথে আমি এটাও চাই যে আপনারা সবাই আমার চোখ দিয়ে দেখুন এই দেশটাকে। আর অবশ্যই এটা চাইবো যে আমি হব বাংলার প্রথম ফিমেল ইউটিউবার, যে আপনাদের কিরম অদ্ভুত সুন্দর আর আনটাচড জায়গাতে নিয়ে যাব। তার সাথে অবশ্যই এই চেষ্টা চালিয়ে যাব যে আমি সকল নারীকে ভারত ভ্রমণ এবং বিশ্ব ভ্রমণের জন্য অনুপ্রাণিত করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 3rd May 2025 অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি সাইট সিইং করতে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির সাইট সিইং তো অবশ্যই করব, তার সাথে একটা জিনিস যেটা অনেকজনই করে না সেটা করব, আর সেটা হলো ফেমাস যে ডাবল ডেকার রুট ব্রিজ আছে ওইটার ট্রেক। ওখানে 3টে পার্ট আছে যে ট্রেকটা আজকে করব। ওখানে একটা আছে হলো সিঙ্গেল রুট ব্রিজ, একটা হলো ডাবল ডেকার রুট ব্রিজ, আর তার সাথে একটা রেইনবো ফলস যেটা আছে ওটা আরো বেশি, তারপরে ডাবল ডেকার রুট ব্রিজ থেকে নামতে হয়, তো ওইটাও আছে। রেইনবো ফলস একদম লাস্টে ওইটা। আর তাছাড়া তো চেরাপুঞ্জির সাইট সিইং গুলো আছে। এর আগে আরো 2টো ভিডিও আছে, ওইগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি এখানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম আর ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওস গুলোর। আজকের এপিসোডটা মন দিয়ে দেখুন, কেন চেরাপুঞ্জিতে ঘোরার কিন্তু অনেকগুলো অপশনস থাকে। আর তার সাথে এই ট্রেকটা হলো খুব ফেমাস বিকজ এই যে লিভিং রুট ব্রিজ গুলো, এগুলো কিন্তু গাছের যে রুটস ওর থেকে নিজের থেকেই ব্রিজগুলো তৈরি হয়েছে। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো ব্লগসগুলো দেখতে থাকতে হবে, লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলে দিই এখন বাজে 6:15 আর আমরা কিন্তু আমাদের হোমস্টে থেকে অলরেডি বেরিয়ে গেছি। তো চলুন যাওয়া যাক। আজ এত সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণটা হলো আজকে ডাবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলসের ট্রেক। ট্রেকটা শুরু করার জন্য আমাদেরকে চলে যেতে হবে শিলং থেকে চেরাপুঞ্জি। আর চেরাপুঞ্জির এক্স্যাক্ট যে পয়েন্টটা যেখান থেকে এই ট্রেকটা শুরু হবে তার নাম হলো তেরনা। শিলং থেকে তেরনার দূরত্ব হলো 63.6 কিলোমিটার। আর এই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখন বাজে 8:15 আর আমরা পৌঁছে গেছি তেরনা। তেরনা হলো চেরাপুঞ্জির এখানে একটা ভিলেজ যেখানে অনেক অনেক হোমস্টে আছে। তো অনেকজন কি করে এই হোমস্টেগুলোতে থাকে এসে, যেটা আমরাও প্ল্যান করেছিলাম। তারপরে ভাবলাম যে না, একবারই করে নিই, যেটা এক্সপ্লেনেশনটা আগের ভিডিওতে আমি দিয়েছি কেন কোনটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ওই অনুযায়ী। এবার যে ইনফরমেশনটা আমি দেবো এটা প্লিজ মন দিয়ে শুনবেন, যাতে আপনাদের কোনোদিন এতটা ট্রাভেল করে এসেও এই ট্রেক মিস না হয়। সেটা হলো সানডে কিন্তু এই যে ট্রেক এটা বন্ধ থাকে। ডাবল ডেকার রুট ব্রিজের যে ট্রেক সেটা বন্ধ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এই পুরো রেইনবো ফলস যেটা ওটাও বন্ধ থাকে। আর একটা ইনফরমেশন হলো ডাবল ডেকার রুট ব্রিজ বাই ফুট যেখান থেকে আমরা স্টার্ট করেছি, গেটটা দেখালাম, ওখান থেকে হলো 3 কিলোমিটার। আর একটা হলো ট্যুরিস্টদেরকে ট্রেকিং এর জন্য 5 PM এর পর আর অ্যালাউ করে না, অ্যান্ড ভেহিকেলসকে এই ভিলেজে তেরনা ভিলেজে 8:30 PM এর পর আর ঢোকা অ্যালাউ করে না। তো এইগুলো কিন্তু মনে রাখবেন, সানডেজ ক্লোজ থাকে। এবার চলুন ট্রেকটা করা যাক। আমি যা জানি এটা পুরোপুরি সিঁড়ি, দেখি কোনো পার্ট ওরম গড়বড় টাইপের হয় না, পাথর পাথর ওরম হয় কিনা। আর গাইড নিতে পারেন, আমরা লোকাল গাইড দিচ্ছি না বিকজ তাহলে ওই এক্সপ্লোর ব্যাপারটা হবে না, সেই মানে পরপর নিয়ে যাবে, আমরা জাস্ট ফলো করব। আর একটা হলো এখানে স্টিক্সও বিক্রি হচ্ছে, আমরা নিলাম না। আপনারা যদি চান ওই লাঠিগুলো ট্রেকের সুবিধা হয় ওইগুলো নিতে পারেন। তো চলুন যাওয়া যাক। এখানে বললো ভেতরে নাকি লেখা থাকবে, এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি লেখা। তো সিঁড়ি একদিক দিয়ে যাচ্ছে, আবার মানে ডান দিক দিয়ে যাচ্ছে, আবার সিঁড়ি বাঁ দিক দিয়েও যাচ্ছে।
তো আমাদেরকে আগে বুঝতে হবে যে কোনটা হলো আসলে রুটটা। এটাই হলো মজা। কেন বলছি, আপনারা যদি কোনো তাড়ায় থাকেন বা আপনারা এরম চান না, আমি বলছি না যে আপনারা গাইড ছাড়া আসুন। গাইড থাকলে ব্যাপারটা কি, আপনি জানেন সেই রুটটা এরম দেখিয়ে দিচ্ছে, আপনি জাস্ট পরপর ফলো করছেন। যেমন সান্দাকফুতে যে ট্রেক হয় ওখানে কিন্তু গাইড নেওয়া ম্যান্ডেটরি, বিকজ ওইটা কিন্তু একটা মানে পুরো অন্যই টেরেন, আর ওখানে গাইড ছাড়া হবেও না। আপনারা নিজেরা কোনো সময় ওইদিকে গেলে বুঝতে পারবেন কেন। বাট এটা ওরম না, এটা কিন্তু একটা গ্রাম, পুরো সাইডে সব বাড়ি 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 বাড়ি, মাঝখান দিয়ে সিঁড়ি করা, আমরা ওখান দিয়ে যাচ্ছি। তো আমাদের এখন হচ্ছে যেটা, সেটা হলো বুঝতে পারছি না ডান দিকের সিঁড়ি নেবো না বাঁ দিকের সিঁড়ি নেবো, কিন্তু একটা দিকে আমরা গেস করে হাঁটছি, দেখি। আমি এটা জানি যে যারা ট্রেকিংয়ের আনন্দ বোঝে না তাদের মাথায় অনেক প্রশ্ন আসে যে এত ঘাম ঝরিয়ে এত কষ্ট করে হাঁটা দিয়েই চলেছে কেন। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কেন আমরা এত পছন্দ করি ট্রেকিং করতে। ট্রেকিংয়ের মধ্যে আছে প্রকৃতির রূপান্তরকারী শক্তি, পথে নিজেকে জয় করার চ্যালেঞ্জ এবং নতুন প্রাকৃতিক দৃশ্য অন্বেষণের আনন্দ। চলুন যেতে যেতে আপনাদের সাথে ট্রেকটার কটা ইন্টারেস্টিং ফ্যাক্টস শেয়ার করি। ট্রেকটা শুরু হয় তিরনা ভিলেজ থেকে, যেটার গেটের এন্ট্রেন্সটা দেখানো হয়েছে। তারপরে আপনাকে হেঁটে যেতে হবে 3 কিলোমিটার আর আপনি পৌঁছাবেন নংরিহাট ভিলেজ, যেখানে আছে এই ডাবল ডেকার রুট ব্রিজ। আর তার জন্য আপনাকে ক্রস করতে হবে 3500টা সিঁড়ি। নামার সময় এমন কিছু কঠিন লাগবে না, কিন্তু ফেরার সময় বুঝবেন যে কতগুলো সিঁড়ি চড়তে হবে। আর এই ট্রেকের আসল চ্যালেঞ্জটা কোথায়? নামার সময় কিন্তু ভারী মজার ব্যাপারই লাগছে, কারণ নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে। এটা পুরোটা ওঠার সময় কি হবে আমি জানি না, বিকজ এটা তো কিচ্ছু না, এখন নাকি আমরা কিচ্ছু আসিনি। এটা নাকি কজন সামনে বলছে নাকি 3000 স্টেপস, কজন বলছে 5000 স্টেপস, জানি না, বাট যেতে আছি। কিন্তু যেতে এখন সকাল সকাল দুর্দান্ত লাগছে। গরম আছে বিকজ আফটার অল এখানে খুব হিউমিড হয়, বাট ভালো লাগছে, এখন ভালো লাগছে বেশ। পাখির আওয়াজ, কোথাও দিয়ে একটু জল যাচ্ছে, দারুণ লাগছে। চলুন চলুন চলুন। আপনারা যারা আসবেন আপনারা যাতে বোঝেন যে মাঝখানে মাঝখানে কি সিমিলার হয়তো আমার ভিডিওতে দেখেছিলেন, তো এখানে একটা চার্চ আছে গ্রামের, তো এইটা আপনারা মনে রাখবেন যে এরকম একটা মাঝখানে চার্চ পড়বে ডাবল ডেকার রুট ব্রিজে যাওয়ার পথে। এখন বাজে 9:03 আর আমরা একটা পয়েন্টে পৌঁছেছি যেখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো আর জলের ওপর দিয়ে জলের আওয়াজ পাচ্ছি খুব জোরে, তো গিয়ে দেখি ওটা কি। আপনাদেরকে দেখাবো, আমি জলটা দেখতে পাচ্ছি, স্ট্রিমটা যে আসছে এত ওপরে, আমরা ওখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু নিচে পুরো বোল্ডার্স আর পাথর দেখা যাচ্ছে। কি পরিষ্কার, জাস্ট ভাবুন কি পরিষ্কার। এই ব্রিজের একটা পাহারাদারও আছে দেখছি। একটা জিনিস লেখা আছে, এটা মাথায় রাখবেন, ডোন্ট শেক দ্য ব্রিজ, ঠিক আছে? তো আমরা যাওয়া শুরু করি আস্তে আস্তে, কেন যে পিছনে আরো লোক আসছে। বি কেয়ারফুল বিকজ আই থিঙ্ক তোকে ধরে আসতে হবে। ব্রিজটা ক্রস করলাম, আপনারা দেখলেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রেক পছন্দ করেন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা লিটারালি খুব মজা করেছি। আর ক্রস করার সময় টেক আ ফিউ সেকেন্ডস, পিছনে লোক থাকলেও টেক আ ফিউ সেকেন্ডস ওখানটা একটু দাঁড়াবেন, বিকজ ওই ওপর থেকে যখন জলটা নিচে দেখবেন পায়ের নিচ দিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগবে অ্যান্ড পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আমি বললাম না, ওই ওপর থেকে আমি দেখছিলাম তখনই এত পরিষ্কার। তো ভাবুন যখন আমি একদম ওপর থেকে মানে জাস্ট মানে পুরো পুরো জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। দুর্দান্ত এক্সপিরিয়েন্সটা। কিন্তু ব্রিজ কিন্তু ইচ্ছা করে নাড়াবেন না, এমনিই নড়বে। এবার যাওয়া যাক। ব্রিজটা ক্রস করার পর নিচে সিঁড়ি আছে যদি আপনারা জলের ওখানে কাছে যেতে চান। আমরা যাচ্ছি না, কেন এই কদিন ধরে আমরা জলের অনেক কাছে গেছি। তো আমরা এবার ওপরে ওঠা শুরু করছি ব্রিজ থেকে বেরিয়েই, আর সেটাই হলো ব্রিজের দিকে যাচ্ছি আমরা, ডাবল ডেকার ব্রিজের দিকে। তো চলুন।
আর আপনাদেরকে আর একটা জিনিসও জানাই যে আমরা দুজন কিন্তু বেশ ফাস্ট। যেই টাইমটা আপনাদেরকে আমরা এখানে বলি, আগের যে ভিডিওসগুলোতেও ট্রেক করেছি আর বলেছি, ওগুলো কিন্তু এটা কনসিডার করবেন যে আমরা মাঝখানে অনেক শটস নিই, অনেক স্টিল শটস নিই, অন্য টাইপের রোল শটস নিই, তারপরে আপনাদের জন্য এতগুলো কথাগুলো বলি, ডিরেকশনস দিই। আপনাদের এইটুকুনি আমি বলতে পারি আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কেন মাঝখানে হয়তো আপনারা ব্লগিং করলে আলাদা ব্যাপার, যদি ব্লগিং না করেন শুধু এমনি যদি ছবি নেন তাহলে আপনাদের আরও তাড়াতাড়ি হয়ে যাবে, এটা আপনাদেরকে আমি বলতে পারি। আর একটা ব্রিজ এসে গেছে আর লেখাই আছে এটা সানডে বন্ধ থাকে। অ্যান্ড ইয়েস, এটা সানডে বন্ধ থাকে কারণ যে আমি ভিডিওতে দেখেছি যারা বাই চান্স সানডেতে আসলো তখন এটা বন্ধ থাকে বলে গাইড নিচ দিয়ে পাথরের ওপর দিয়ে নিয়ে যায়, তাও যদি নদীর ফ্লো কম হয়। নদীর ফ্লো বেশি হলে সেটা সম্ভব হবে না। এটা দেখে অতটা নড়বড়ে লাগছে না, সো লেটস গো। জানি না কেন বললাম এটা নড়বড়ে লাগছে না, এটা উল্টে বেশি নড়ছে, জাস্ট দ্যাট এটার স্পেসটা বেশি, এটা ওয়াইড। এখানেও জলটা দেখুন পুরো পরিষ্কার, এখানে আবার একটু নীল রং, দারুণ লাগছে। সেকেন্ড ব্রিজে কিন্তু এটা অপূর্ব অপূর্ব সুন্দর। প্লিজ একটু দাঁড়াবেন, এনজয় করবেন, পাশ দিয়ে লোকদেরকে যেতে দেবেন, কিন্তু তারপরে নিজেরা সাইডে দাঁড়িয়ে জায়গাটাকে এনজয় করবেন। অপূর্ব সুন্দর জাস্ট। ব্রিজগুলো ক্রস করা কিন্তু একটা আলাদাই মজা, মানে অন্য লেভেলের মজা আসছে ব্রিজগুলো ক্রস করতে। ও দুর্দান্ত দুর্দান্ত। এইটা দেখছেন, ভাববেন না এটা আপনাদের সারপ্রাইজ, এটা জাস্ট আর একটা ছোট্ট মতন রুট ব্রিজ যেটা স্ট্রিমের ওপর দিয়ে যাচ্ছে, তো এইটাকেও আপনাদেরকে এবার ক্রস করতে হবে। এই পয়েন্টটাতে এখন এসেছি, এখানে একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে টিকিট নিতে হবে। আমরা নিয়ে নিয়েছি ডাবল ডেকার রুট ব্রিজের, আজকে তারিখ দেয়া 50 রুপিস পার হেড ফর অ্যাডাল্টস, অ্যান্ড চিলড্রেনদের জন্য হলো 20 রুপিস পার হেড, তো আমাদের 100 রুপিস পড়েছে। আর এইখানে একটা এন্ট্রি করতে হচ্ছে। কি কি দিতে হচ্ছে রে ডিটেলস? নাম, কোথা থেকে এসেছি, তাই তো, আর কন্ট্যাক্ট নাম্বার। (9:42 AM বাজে আর আমরা কিন্তু পৌঁছে গেছি। আমি আবারও বলছি, আমরা অনেকবার দাঁড়িয়েছি, কেন আমরা অনেক অনেক শটস নিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি, অনেকবার না হলেও মোটামুটি দাঁড়িয়েছি, তারপরেও কিন্তু 9:42-তে পৌঁছে গেছি 8:15-তে স্টার্ট করে, তাই জন্য আপনারাও ইজিলি পৌঁছে যাবেন। একটা জিনিস অবশ্যই আপনাদেরকে গর্বিত হয়ে আর খুশি হয়ে বলবো, আমরা যারা যারা সেম সময়ে ট্রেকটা শুরু করেছিলাম তার মধ্যে কিন্তু শুধু রনেত আর আমি এখন পর্যন্ত ডাবল ডেকার রুট ব্রিজে পৌঁছাতে পেরেছি। আর এইটা ছিল আজকের ট্রেকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হলো ডাবল ডেকার রুট ব্রিজ, এখন যেটা আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। ভর্তি মাছ, বড় বড়। আমি ইচ্ছা করে প্যান্টটা তুলে পায়ের থেকে নিচে পা দিয়ে বসেছি, জলের মধ্যে পা দিয়ে, আর নিচ থেকে এসব ঠোঁট দিয়ে কি একটা করছে, পুরো পায়ের নিচে সুড়সুড়ি লাগলো, কি ভালো লাগছে। ফ্রিতে পেডিকিউর হয়ে যাচ্ছে। দারুণ জায়গাটা, এখানে চাইলে আপনারা সুইমিং করতে পারেন। এই জায়গাটায় কম জল আছে, আমরা অবভিয়াসলি ওরম জামা কাপড় নিয়ে আসিনি, তো এইসব ভেজাবো না। আর ডাবল ডেকার রুট ব্রিজটা মানে অপূর্ব, মানে নেচারের কেমন ক্রিয়েশন, কি সুন্দর, দেখতেও সুন্দর জিনিসটা, ন্যাচারাল তো হয়েছে সেটা খুবই ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখতেও কি সুন্দর। ন্যাচারালি রুটস গুলো দিয়ে ফর্ম হয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মাঝখানে। আসলে কি হয়, রুটস গুলো নিজের মতন এগোতে থাকে, তারপরে ওই যেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, লোকালসরা গাইড করে দেয় ওয়েটা, আর দিয়ে ওইভাবেই রুটটা গ্রো হতে 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 একটা ব্রিজ ফর্ম হয়ে যায়। এমনিতেই পায়ের নিচে রুটস দিয়ে পুরো ব্রিজ ফর্ম হয়ে গেছে, সাইডের ব্রিজ ফর্ম হয়ে গেছে, তারপরে মাঝখানে ওরা একটু ল্যাডার দিয়ে দিল, একটু পাথর দিয়ে দিল যাতে গ্যাপস না থাকে। অপূর্ব সুন্দর, জাস্ট অপূর্ব। এই জায়গাটা মনে হচ্ছে যেন আমি একটা অন্যই কোনো দুনিয়ায় এসে গেছি, মনে হচ্ছে না যে এটা মানে পৃথিবীরই এমন একটা জায়গায় যেখানে মানে খুব আনএক্সপ্লোর্ড হতে পারে, বাট অ্যাকচুয়ালি আনএক্সপ্লোর্ড না, সবাই আসে এখানে, বাট অপূর্ব সুন্দর। এটা কিন্তু আপনারা প্লিজ করবেন, প্লিজ। ডাবল ডেকার রুট ব্রিজে এসে ঝটপট করে দৌড়ানো শুরু করবেন না রেইনবো ফলসের জন্য।
এখানে একটু বসে বিশ্রাম নেবেন আর এই অপূর্ব সুন্দর ভিউটা এনজয় করবেন। আর আমি তো আপনাদেরকে মেঘালয় সিরিজের প্রথম এপিসোড থেকে বলে আসছি যে এখানে আছে সত্যি কাচের মতন স্বচ্ছ জল। আমরা যখন ট্রেকটা স্টার্ট করেছিলাম, যারা উপরে উঠছিল তাদেরকে আমরা জেনেছিলাম যে কতক্ষণের ট্রেক, অ্যান্ড ওরা বলেছিল যে আমি ভেবেছিলাম খুব লম্বা। প্রথমে আমি বাইরে দেখলাম না 3 কিলোমিটার্স লেখা, আমি আর রনেত আসলে 3 কিলোমিটার্সের বেশি লম্বা ট্রেকস করেছি। তো যখন বললো না, আমি ভাবলাম যে বাবা তার মানে কি কেন, এমনি তো লেখা তো 3 কিলোমিটার্স, এবার কি এমন, কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে, আমরা লিটারালি বসে আছি এখন। কেন যে ওনারা রেনবোটা করেননি, আমরা এবার রেনবো করবো, তাই জন্য এখানে আর বেশিক্ষণ বসবো না, 20 মিনিট মতন হলো, আর কটা আপনাদের জন্য শর্টস দিয়ে এবার দেখি রেনবোর দিকটা আবার কোথায়। ওখানে নাকি আরো 1 ঘন্টা লাগবে বলছে। যার করার বিশ্রাম সে করুক, আমরা চলুন এবার যাই রেনবো ফলসের দিকে। এখন বাজে 10টা 9, আমরা একটু বেশি এখানে টাইম স্পেন্ড করে ফেলেছি, বলেছিলাম কম করব। তো এবার হাঁটা দিচ্ছি রেনবো ফলসের দিকে। জানি না ওখানটা কেমন হবে, লোকাল একজনকে জানলাম, উনি বললো যে ওখানটা গিয়ে স্টিপ আছে, তো লেটস গো। ওফ, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দেখুন ফাইনালি এতক্ষণ পর একটা ফ্ল্যাট জায়গা। একটা দেখে যা লাগছে, এখানে দুখানা গোল পোস্ট করা আছে, ওরা হয়তো এখানে ফুটবল খেলে লোকালসরা। আর জাস্ট ওপরটা দেখুন, ওফ কি দারুণ ঘন জঙ্গল, দারুণ দারুণ। কতক্ষণ পর একটা ফ্ল্যাট জায়গা পেলাম, মানে নর্মাল একটা মাঠ বেসিক্যালি। এখানে যারা থাকে মানে কত আমাদের থেকে লাইফস্টাইল ডিফারেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কত ভালো। কেউ না আসলেই একটা উইয়ার্ড ফিল হয়, দেখবি। আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। আর জানি না কেন কেউ রেনবো ফলসের দিকে ট্রেকটা করছে না, যা দেখে বুঝতে পারছি শুধু আমি আর রনেত। জঙ্গল আরো বেশি ডেন্স হয়ে গেছে, আর কেউ নেই, মানে সবাই ওই ডাবল ডেকার পর্যন্ত করে ওখানে সব বসে পড়েছে। আমি আর রনেত পুরোপুরি একা। অ্যান্ড যেদিকে ট্রেক কম হয় ওইদিকে সবসময় জন্তু জানোয়ার বেশি থাকে, কনস্ট্যান্ট টিকটিকি, এখানকার যে ফরেস্টের কি টাইপের টিকটিকিগুলো হয়, তারপরে কি সব বেরিয়ে আসছে, আমরা যাচ্ছি পাতা দিয়ে ফট করে চলে যাচ্ছে, আর যেতে এটাতে কেউ নেই, বোঝাও যাচ্ছে না এটা কতটা। ইনফ্যাক্ট ডাবল ডেকার পর্যন্ত কিন্তু বাড়িঘর ধর হোমস্টে সব আছে, এখানে কিচ্ছু নেই, এটা পুরোপুরি জঙ্গল। এত ঘন জঙ্গল দিয়ে ট্রেক করে যাওয়া রনেত আর আমার কাছে ছিল একটা নতুন অভিজ্ঞতা। তার সাথে রেনবো ফলসের ট্রেলের দিকটাতে ছিল লোকের অভাব। আমরা শুধু ভাবছিলাম এত হেঁটে যাচ্ছি, গিয়ে ভালো কিছু দেখতে পাবো তো। আমরা আবার একটা ব্রিজে এসে পৌঁছে গেছি। ও ফাইনালি আই সি সাম লাইফ অ্যাপার্ট ফ্রম অ্যানিমালস, মানে যদি বা আমরাও অ্যানিমাল, আমি দূরে মানুষদেরকে দেখতে পাচ্ছি, হিউম্যান বিংসদের, তো জানবো এখান থেকে আর কতটা। অ্যান্ড ইয়েস, এখানে আবার ব্রিজ আছে যেটা আমরা ক্রস করবো। এই স্ট্রেচটা হলো পুরোপুরি সিঁড়ি। এই এতক্ষণ একটা দাঁড়ানো জায়গা পেলাম সিঁড়ির মাঝখানে, টানা সিঁড়ি চলছে। ফাইনালি দেখা পেয়েছি রেনবো ওয়াটারফলের, আর তার সাথে দূরে আপনাদের আরো সামনে গিয়ে দেখাবো ওখানকার যে লাগুনটা, ওটা দেখা যাচ্ছে, ওটা লিটারালি মনে হচ্ছে কেউ ওয়াটার কালার করেছে, টার্কোয়েজ কালার, আর ওখানে জাস্ট রেখে দিয়েছে। ফাইনালি, অ্যান্ড ইটস রিয়েলি গ্র্যান্ড। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। আরো সামনে থেকে আপনাদেরকে দেখাবো, অপূর্ব সুন্দর লাগছে। ভাবুন, এটা জাস্ট বর্ষার অনসেট, জুলাই সেপ্টেম্বর এগুলো কি হয়। সামনে গিয়ে দেখাই। আর এখন পৌঁছেছি কটাই বলে দিই, এক্স্যাক্টলি আমাদের কিন্তু 1 ঘন্টার একটু বেশি লেগেছে। আমরা শুরু করেছিলাম 10টা 15-তে, এখন বাজে 11টা 20, মানে আমাদের 1 hour 5 minutes লেগেছে। লেটস গো। জানেন তো, একদিকে আমি খুব খুশি যে এইগুলো এরকম আনএক্সপ্লোর্ড জায়গাতে থাকে আর শুধু ট্রেক করেই আসা যায়, না হলে এখানে এমন ভিড় হতো, এই জায়গাটার যে ন্যাচারাল বিউটিটা ওইটা আর থাকতো না। এই জায়গাটা যে ন্যাচারাল যে বিউটিটা, এই যে পরিষ্কার, এই যে সুন্দর, এই যে লোকানো,
মানুষের থেকে, এটা থাকতো না যদি ওটা এত ইজিলি অ্যাভেলেবল হতো। যেই তো এটা ইজিলি অ্যাভেলেবল না, এতটা ট্রেক করতে হয়, মানে কতটা ভাবুন যে লোকেরা ডাবল ডেকার পর্যন্ত এসেও আর এখানে আসছে না। তাই জন্য আমি বলবো এটা এখনো সেফ আর এত সুন্দর আর পরিষ্কার আছে, আর তাই যেন থাকে। যারা আপনারা আসবেন আমারটা দেখার পর আমি রিকোয়েস্ট করব প্লিজ এরম ভাবে যেমন এটা পরিষ্কার আছে ওরম পরিষ্কার রেখেই যাবেন। জল, ওয়াও। পরিস্থিতি এবং পথ যত কঠিন হবে, ফলাফল ততই ভালো হবে। সবসময় এইটাই মনে রাখবেন যে সবথেকে কঠিন আরোহণের পরেই কিন্তু সবথেকে ভালো দৃশ্য দেখা যায়। ফাইনালি আমরা এসে গেছি অ্যান্ড বসে পড়েছি এক্স্যাক্টলি রেইনবো ওয়াটারফলের সামনে। একটা জিনিস বলে দিই, এখানে অনেকজন এগুলো করার চেষ্টা করে, এখানে যদি বা কেউ করছে না, সেটা হলো এখানে সাঁতার কাটা অ্যালাউড না, এখানে জলে নামা কিন্তু অ্যালাউড না। ইনফ্যাক্ট এখানে যে নামবে সে পুরো রিস্ক নিয়ে নামবে, কেন এটা মারাত্মক ডেঞ্জারাস, সেটা দেখে বোঝা যাচ্ছে। বাট আমি একটা জিনিস বলবো, এখান পর্যন্ত ট্রেক করার পর ভুল করেও চলে যাবেন না, বিকজ এখানেই ফিলটা নেবেন। এত কষ্ট করে এসেছেন, আর আমি অনেক ওয়াটারফলস দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, সিকিমে, দার্জিলিংয়ে অনেক জায়গায় এরকম ওয়াটারফলস দেখা যায়, সিমলাতে দেখেছি, মেঘালয়ের মেন লোকাল সাইট সিনগুলোতে দেখেছি, বাট নাথিং লাইক দিস। এটা একদম লোকানো মানুষের থেকে, যাতে আপনারা ট্রেক করে আসতে পারেন। অ্যান্ড প্লিজ এই জায়গাটা এসে এনজয় করবেন, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা মতন বসবেন। আর এখানে আপনার মনে হতে পারে বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না, এটা ঝর্ণার জলটা, মানে এত ফোর্স। এই পাথরগুলো পুরো জলে, মানে অনেকটা করে জল, হয়তো রাতে আরো জোরে পড়েছিল, মানে পুরো জলে, এখন আমরা জলেই বসে আছি। ইনফ্যাক্ট অপূর্ব সুন্দর, জাস্ট অপূর্ব সুন্দর। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে নিয়ে করতে হবে। তাছাড়া আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য, যাতে আপনারা বাড়িতে বসে এটা ফিল করতে পারেন, আমি এখানে অনেকগুলো শর্টস দিয়ে দিচ্ছি, এবার দেখুন। বারোটা বাজে আর আমরা ওপরে যাওয়া শুরু করলাম, ধরছি 1:30টার মধ্যে পৌঁছে যাব, ইফ নট অ্যাটলিস্ট 2টো, লেটস সি। বাট এই যে ফাইনাল দেখে নিন। ফেরার সময় আবার ক্রস করেছিলাম লিভিং রুট ব্রিজেস। শুধুমাত্র ডাবল ডেকার রুট ব্রিজ না, তাছাড়াও কিন্তু অনেকগুলোই আপনারা ক্রস করবেন। দোল দোল মনে পছন্দ করে, দেখ ফেরার পথে গ্রামের একটা দোকানে খেয়ে নিয়েছিলাম লাইম ওয়াটার, আরাম লাগছে। আমরা ফাইনালি ট্রেক কমপ্লিট করে এসে গেছি, গাড়িতে বসে পড়েছি, বাজে এখন 3টে, দুপুর 3টে। তাহলে বুঝে গেছেন কেমন টাইম লেগেছে ট্রেকটাতে। যদি আপনারা ডাবল ডেকার করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আমরা যেমন 8টা নাগাদ শুরু করেছিলাম, আর কটায় পৌঁছে গেছিলাম, 9টা কততে ভিডিওতে বলা আছে। কিন্তু যদি আপনারা রেনবো করেন তাহলে অনেকটা যেতে হবে, যেটা আমরা গেছি। দিয়ে ওখানে টাইম স্পেন্ডও অবশ্যই করবেন, অ্যাটলিস্ট আধ ঘন্টা তো করবেন। তো এখন ফাইনালি আমরা সেই 8টা নাগাদ শুরু করেছিলাম, এখন 3টে বাজে, আমরা পৌঁছে গেছি, গাড়িতে উঠে গেছি। আর এবার আমাদের বাকি যে চেরাপুঞ্জি সাইট সিইংগুলো ওগুলো করার জন্য যাচ্ছি। ট্রেকটা করার পর গাড়ি করে চলে এসেছি, অ্যান্ড এখন আমরা দাঁড়িয়ে আছি হলো 7 সিস্টার্স ওয়াটারফলের সামনে। তার মধ্যে থেকে 4 সিস্টার্স দেখা যাচ্ছে, যেই 4টে দেখা যাচ্ছে বেশ ফোর্সেই পড়ছে বোঝা যাচ্ছে, তার মধ্যে থেকে একটা খুব প্রমিনেন্ট। বাট ইয়েস, আমরা যেহেতু রেইনবো ওয়াটারফলে ট্রেক করে এসেছি, ওইটা দেখার পর এটা কিচ্ছু লাগছে না। আর 1 মাস পর হয়তো আরো বেশি দেখা যাবে, কেন যখন আমি এসেছিলাম 2017-তে আমি 7খানাই দেখেছিলাম।
আর এটার নাম আর একটা, আমরা তো বলছি সেভেন সিস্টার ওয়াটারফল, আর তার সাথে এটার নাম হলো ননসিথিয়াং ওয়াটারফল। ওনাদের থেকে এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা জেনে নিলাম। নসনিথিয়াং ওয়াটারফল, এটা হলো অ্যাকচুয়াল নাম, নসনিথিয়াং। নেক্সট আমরা এসে গেছি মসমাই কেভস। আপনাদেরকে বলে দিচ্ছি কত নিল এন্ট্রিতে, ওখানে কত নিল রে, 30 রুপিস নিল না। আবার পার্কিং এ আর কনস্ট্যান্ট পার্কিং সেভেন সিস্টার্স এর ওখানে, ওটা তো ওপেন, তো ওখানে আলাদা করে এন্ট্রি ফি কিছু নেয়নি, কিন্তু পার্কিং নিয়েছে 30 রুপিস। যদিও বা আমরা মানে জাস্ট কস্ট সেকেন্ডের জন্য নেমেছিলাম। আবার এখানে মসমাই কেভসে 30 রুপিস নিল, আবার টিকিট কাটতে হবে। আমি কত কত সব নিচ্ছে বলে দিচ্ছি। এখানে আবার এন্ট্রি টিকিট হলো পার পারসন 30 রুপিস অ্যাডাল্ট। রনিত যা লম্বা, এখানে যিনি টিকিট চেক করছেন রনিতকে দেখে বলছে লম্বা, নিচু নিচু হয়ে যেতে হবে, কেন আমি কেভসটা করেছিলাম আগের বার, আর মাথায় লেগে যাওয়ার চান্স আছে। তাই জন্য যারা আসবেন, স্পেশালি যারা লম্বা, এই যে আমিও কিন্তু লম্বা, কিন্তু যারা এরম লম্বা, খুব সাবধানে। আর এমনিও এটা শুধু এই কেভ বলে না, সব কেভেই, আমরা যখন শ্রীলঙ্কাতেও কেভের ভেতরে গেছিলাম, মাথা খুব দেখে, ওখানে আবার হেলমেট দেয়, কেন ওখানে অনেক নিচে যেতে হয় বলে, এখানে অতটা না, কেন যে ফট করে মাথায় লেগে যেতে পারে, নিচু হয়ে যাবেন। টিকিট কাটার পর টিকিট চেক করিয়ে আপনারা প্রবেশ করতে পারেন মসমাই কেভসের ভেতরে। আমার এতগুলো এপিসোড ধরে তো আপনারা দেখছেন যে মেঘালয় কত কিছুর জন্য বিখ্যাত, যেমন লিভিং রুট ব্রিজ, বর্ষার জন্য, ওয়াটারফলের জন্য, আর অবশ্যই সুন্দর পাহাড়ের জন্য। তাছাড়া আপনারা কি এটা জানেন যে মেঘালয়তে আছে একটা খুব বড় কেভ সিস্টেম, তার মধ্যে থেকে বেশিটাই আনএক্সপ্লোর্ড, কিন্তু যেটা সব থেকে বেশি এক্সপ্লোর্ড সেটা হলো মসমাই কেভস। ইজিলি ট্যুরিস্টরা এটার ভেতরে যেতে পারে। আমি আপনাদের সাজেস্ট করব যে মসমাই কেভ ভুল করেও মিস করবেন না। যারা ট্রেক করতে পারেন না তাদের জন্য কিন্তু এই কেভের এক্সপ্লোরেশন খুবই সহজ, আর তার সাথে ভেতরে দেখতে পাবেন ফসিলস। কেভের ভেতরটা ছিল একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড, আর এই মসমাই কেভ তৈরি হয়েছে লাইমস্টোন দিয়ে। এই গুহার ভেতরে আপনারা ফসিলও দেখতে পাবেন। আমাদের পৃথিবীর প্রতিটা অংশ কি অদ্ভুত আর কি সুন্দর, তাই না? কিন্তু সেটা বুঝতে হয়তো আমরা মানুষরা ভুল করি, আর তাই জন্যই নিজেদের পৃথিবীকে এত আঘাত করি। আপনাদেরকে এই ইনফরমেশনটাও দিয়ে রাখলাম যে এই মসমাই কেভের কানেকশন কিন্তু অনেক লম্বা, কিন্তু ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা হয় মাত্র 150 মিটার পর্যন্ত যেতে। আর 150 মিটার কমপ্লিট করে আপনারা এই এক্সিটটা দিয়ে বেরিয়ে আসবেন। মসমাই কেভসটা কিন্তু পুরোটা আপনাদেরকে দেখালাম, খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। ভেতরে যে ফরমেশনস গুলো ওগুলো খুব সুন্দর, মাথা নিচু করে যাবেন, আস্তে আস্তে ধরে ধরে দেখতে দেখতে যাবেন। কিন্তু আমি ভেতরে একটা ক্রাউড দেখলাম, এমনও আসতে যাবেন না নিজেদের ছবি তুলতে তুলতে যে পিছনে লাইন পড়ে যায়। সব থেকে লজ্জার ব্যাপার হলো ওখানে যে অন্য স্টেটের ছিল, কোনো আওয়াজ করছে না, চুপচাপ দেখছে, ছবি তুলছে আস্তে আস্তে, মানে আস্তে কথা বলছে। বাট ওখানে বাঙালি যে ফ্যামিলিটা সব থেকে বেশি লাউড, সব থেকে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, লোকদের যেতে দিচ্ছে না, তার জন্য ভিড় হয়ে গেছে পিছনে। কিন্তু আমি এটাই দেখলাম অন্য স্টেটের কিন্তু ওরা কিচ্ছু বলছে না, সব চুপ করে দাঁড়িয়ে আছে। বাট এটা বোঝা উচিত মানুষের। মসমাই কেভের যেই পার্টটা ট্যুরিস্টদের জন্য অ্যাক্সেসিবল, ওইটার ম্যাপ এখানে দিয়ে দিয়েছে। আরাম বাবা, এত ডিহাইড্রেটেড হয়ে গেছি আমরা আজকে ট্রেক করার পর। আমরা শুধু লিকুইড খাচ্ছি তখন থেকে, আর একটা প্রোটিন বার খেয়েছি আমরা একজন, অল লিকুইড। এক্ষুনি মসমাই কেভস থেকে বেরিয়ে একজন ভিউয়ারের সাথে দেখা হলো, আমরা ওখানে জুস খাচ্ছিলাম। তো হঠাৎ করে জানলো যে আপনি কি ব্লগ বানান উড়নচণ্ডী, তাই না? আমি বললাম হ্যাঁ। বলছে যে আপনার কন্টেন্ট খুব ভালো লাগে, দেখেছি, তো খুব ভালো লাগলো সেটা শুনে। ওনার নাম ছিল অভিরূপ। আপনি যদি মনে করুন আপনি ভিডিওটা দেখছেন, তাহলে একটা হাই বা কিছু কমেন্টে লিখবেন, বাই চান্স যদি এই ভিডিওটা আপনি দেখছেন। ওনার সাথে দেখা করে ভালো লাগলো, ওনার ফ্যামিলি ছিল। আচ্ছা, এখানে আর একটা আছে, সেটা হলো মসমাই ইকো পার্ক, বাট আমরা ওটা করছি না।
কারণ যে সেভেন সিস্টার্স তো আমরা দেখে নিলাম, তার মধ্যে 4 সিস্টার দেখা যাচ্ছে, আর ওইটা যেহেতু আমি অলরেডি গেছি, আর এরম না যে ওর কিছু মিস হবে, ও নিজেও বলছে ও যাবে না। কারণটা হলো যে ওখানে কিছুই না, একটা এরম মানে ইকো পার্ক, বুঝতেই পারছেন, একটা ফিল্ড মতন করা, পার্ক মতন করা, আপনি জাস্ট এগিয়ে যাবেন, দিয়ে একটা লম্বা স্ট্রেচ আছে রেলিং এর, ওখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের ভিউ দেখতে পাবেন, যেটা আমরা থ্রু আউট গাড়িতে বসে বসে দেখেই যাচ্ছি, ওই সেমই, তাই জন্য ওইটা আর করছি না। ইয়েস, একটা জিনিস বলে দিই, এটা আপনাদের বলা হয়নি, সেটা হলো আগের বার যখন আমি চেরাপুঞ্জি করেছিলাম, যখন চেরাপুঞ্জি সাইট সিইং শুরু হয় তখন কিন্তু একটা জিপ লাইনিং থাকে। ইনফ্যাক্ট ওটা এবারও আমরা দেখতে পেয়েছিলাম যখন আমরা আমাদের ট্রেকের জন্য যাচ্ছিলাম। তো আপনারা যদি চান ওটা করতে পারেন। আমি কিন্তু করেছিলাম, আমি 2017-তে যখন করেছিলাম ওটা মনে হয় পার পার্সন 700 রুপিস বা 800 রুপিস নিয়েছিল। এখন অনেক বছর হয়ে গেছে, হয়তো প্রাইস বাড়তে পারে, নাও বাড়তে পারে। ওটাতে শ্রীলঙ্কার মতন অত সেফটি ওই ব্যাপারগুলো নেই, কিন্তু স্ট্রেচটা খুব লম্বা। এটা এখানে খুব ভালো, যেটা শ্রীলঙ্কায় কম্পারেটিভলি একটু ছোট, মেঘালয়ের এটা কিন্তু স্ট্রেচটা বিশাল, 4টে থাকে, একটা যাওয়া আসা, আবার এদিকে যাওয়া দিয়ে আসা। তো ওটা খুব ভালো হয়, আপনারা যদি চান ওটা করতে পারেন। এখন আমরা যাচ্ছি নকালিখাই যে ফলস ওইটাতে, আর এখানে এন্ট্রান্স নিল পার পার্সন 50 রুপিস, তো টোটাল 100 রুপিস আমাদের নিয়েছে। এখানে এই ভাড়াগুলো অনেক বাবা, মানে আমাদের তো লাগছে। ননখালিখাই ফলস, নামটা ঠিক বললাম তো নাকি? নখালিখাই ফলস। এটার একটা গল্প আছে এর পিছনে। এটা কিন্তু খুবই একটা ট্র্যাজিক স্টোরি, বাট ইয়েট ভেরি পপুলার। তো এই যে ফলসটা, এটার নাম কার উপরে দেয়া, যেটুকুনি আমি জানি ইনফরমেশন অ্যাট দ্য মোমেন্ট শেয়ার করছি। যদি কোনো ভুলচুক হয় প্লিজ মাফ করবেন। অ্যান্ড তাছাড়া ভয়েস ওভার তো আছেই, যদি কিছু ভুলচুক হয় ওটা ঠিক করার জন্য। একটা এরম এখানকারই মহিলা ছিলেন, উনি ওনার কাছে কাজে গেছিলেন কাজ করতে, লোকাল মহিলা। আর ওনার একটা বাচ্চা ছিল আগের হাজবেন্ড থেকে, অ্যান্ড তারপরে ওনার একটা সেকেন্ড বিয়ে হয়েছিল। তো যখন উনি কাজ থেকে ফেরেন, ওনার খিদে পেয়েছিল। তো ওনার এই যে হাজবেন্ডটা, যেটা হলো ওই বাচ্চাটা স্টেপ ফাদার, সে এরম খাবার বানিয়েছিল, মিট। তো উনি খেয়ে নেয়, আমি খুব শর্টে বলছি ব্যাপারটাকে, উনি খেয়ে নেয় যে খিদে পেয়েছে, খেয়ে নিল। তারপরে উনি ওনার বাচ্চাকে খুঁজছিল যে বাচ্চাটা কোথায়। তখন হাজবেন্ডটা, মানে যে হলো স্টেপ ফাদার, সে বলে যে আমি তো তোমার বাচ্চাকেই মেরে কেটে ওটার মাংস বানিয়ে তোমায় খাইয়েছি। এইটা শুনে অবভিয়াসলি একটা মা, উনি ডেভাস্টেটেড হয়ে যান। উনি কষ্টে, রাগে, যে ওনার রাগ ছিল যে উনি নিজের বাচ্চাকে খেয়ে ফেলেছেন, উনি এখান থেকে ঝাঁপ দেন। আর তার জন্য ওনার ওপরেই কিন্তু এই ফলসটার যে নামটা, ওনার থেকেই ফলসটার নামটা এসেছে। তো ফলসটা দেখতে খুব সুন্দর হতে পারে, কিন্তু এটার পিছনে যে গল্পটা, আমি ইনফ্যাক্ট আমাদের যিনি চালাচ্ছে ড্রাইভার দাদা, ওনাকে জানলাম যেটা কি সত্যি। তো উনি বললেন যে বইতে লেখা আছে তো সত্যি হবে, কিন্তু ওনারা মানেন এটা সত্যি। তো খুবই ট্র্যাজিক একটা স্টোরি। ফলসের দেখতে ফলসটা সুন্দর, কিন্তু এটার পিছনে যে স্টোরিটা, ওটা খুবই ট্র্যাজিক। এখানে যে মহিলার গল্প করা হচ্ছে, ওনার নাম ছিল লিকাই। আর উনি যেই জায়গাটা দিয়ে ঝাঁপ দিয়েছিলেন, সেটা ঠিক ছিল এই ফলসটার ওপর থেকে। তাই জন্য এই ওয়াটারফলটার নাম পড়ে যায় নকালিখাই ফলস। কিভাবে কারোর রাগ আর হিংসার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যায়। লোকালসরা বলে যে আগের হাজবেন্ড মারা যাওয়ার পর এই মহিলা পুরোপুরি একা পড়ে যান বাচ্চাকে নিয়ে। যেহেতু উনি কাজে যেতেন, ওনার বাচ্চাকে দেখার কেউ থাকতো না, আর ওই জন্যই উনি বিয়ে আবার করেছিলেন। উনি কি জানতেন যে যার কাছে এত ভরসা করে সে তার নিজের বাচ্চাকে রেখে যাচ্ছিল, সেই হবে বাচ্চাটির শেষ নিঃশ্বাসের কারণ? এই গল্পটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিল। আর ঠিক মনের মতনই যেন জায়গাটা দেখলাম পুরো মেঘে ঢেকে গেল। আমি ওনাকে জানলাম যে এই যে ওয়াটারফলটা, এটারও কি ট্রেক হয়? কেন এত সুন্দর, এত ফোর্স, ইউজুয়ালি এগুলো ট্রেক হয়? তো উনি বললেন হ্যাঁ হয়, একটু অফ রোড হেঁটে যেতে হয়। অ্যান্ড জানলাম কতক্ষণ, তো উনি বললেন 15-20 মিনিট। এবার ওনার 15-20 মিনিট, আমাদের 40 মিনিটও কিন্তু হতে পারে।
আমরা যারা পাহাড়ে থাকি না, তবু আমি ওই 15-20টাকে 30 মিনিট ধরে চললাম, একদম পাশে ট্রেক। যদি আপনারা করতে চান, আমাদের এখন করে লাভ নেই, কেন যে যতক্ষণে নামবো অন্ধকার হয়ে যাবে, কিছু দেখাই যাবে না। এটা যদি আপনারা সকালবেলা করেন, সাপোজ মনে করুন আপনারা রেইনবো করছেন না অ্যান্ড এখানে এসেছেন, তাহলে যার সাথে আসবেন তাকে বলবেন একটু দাঁড়াতে, একটু দেখিয়ে দিতে কোনটা হলো ট্রেকের জায়গাটা, দিয়ে ট্রেকটা করতে পারেন। অন দ্য ওয়ে যেতে যেতে বাইরে থেকে আরওয়া কেভ দেখলাম। আরওয়া কেভে আর যাইনি, কেন যে এটা মসমাই কেভ থেকে ছোট। আপনারা যদি চান ইজিলি আরওয়া কেভেও যেতে পারেন। নেক্সট পৌঁছে গেছি আমরা আর একটা ভিউ পয়েন্টে। এগুলো কিন্তু সবকটাই একদম পাশাপাশি। এই যে ওয়াটারফলটা দেখছেন, এটার কিন্তু একটা ট্রেক আছে, একদম জাস্ট হাফ অ্যান আওয়ার নামা, হাফ অ্যান আওয়ার ওঠা। আমি জানি না কতটা আপনারা আমার হাতটা ফলো করুন, ঠিক আছে? ওখানটায় না রেলিং করা আছে, আর ওই রেলিংটাই দেখুন উপর থেকে যে এখান থেকে এসে এই জায়গাটায় নেমেছে। তো ফাইনালি ট্রেক করে আসলে আপনারা ওই জায়গাটায় গিয়ে পৌঁছাবেন। তো তাতে আপনারা এই ভিউটা কিন্তু পাবেন না, এই ভিউটা পাবেন না, বিকজ ওখানে দাঁড়িয়ে আপনি এই পার্টটা দেখবেন কি করে, এটা নিচে চলে যাবে। বাট ওখান থেকে এই যে জায়গাটা, এখানে জলটা একদম কাছ থেকে দেখবেন। আমরা যেমন রাস্তায় যে ফলসগুলো দেখি, ওয়াটারফলসগুলো, ওরকম কাছ থেকে দেখবেন। বাট যদি ভিউ বলেন তাহলে এখানে ভিউটা বেটার আসছে। জানি না বাকি ইউটিউবাররা আপনাদেরকে এরমভাবে কতটা বোঝায়, বাট যারা আমার ট্রাভেল ভ্লগস ফলো করেন তারা জানেন আমি কতটা চেষ্টা করি আপনাদেরকে বেশি করে ইনফরমেশন দেওয়ার। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পপুলার ইউটিউবারের সাথে সাথে আমাদের মতন ছোট ইউটিউবারদেরকেও একটু ফলো করে দেখুন যে আমরা কেমন কন্টেন্ট বানাই। আজকের ট্রেকগুলো আর সাইট সিইংগুলো তো খুব ভালো হয়েছে, আর এবার ছিল শিলং ফেরার পালা, আর 46 কিলোমিটার্স। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের প্রতিবারের মতন বলবো লাইক অ্যান্ড শেয়ারটা করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের পর্ব নিয়ে।